আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়েটা করেই ফেলি। সিদ্ধান্তও নিয়ে ফেলেছিস? তা সিদ্ধান্তটা কখন নিলি? এখন নিলাম তো সমস্যা? তুই একটা ডাইনি, ইউ আর আ উইচ। বান্ধবীর সাথে এমন করিস? তনয়াও একটা মুখ ভেঙচি দিল। সারা রাস্তা দুজনে এভাবে তর্কাতর্কি করতে করতে গেল। বাড়িতে এসে কুহু খাবারের প্যাকেটগুলো ডাইনিং টেবিলের উপরে রেখে দিল। গলা ছেড়ে ডাকলো, ও মা, মা। শিরিনা বেগম নিজের ঘরে ছিলেন, মেয়ের চিৎকারে বের হয়ে এলেন। কুহুকে উদ্দেশ্য করে বললেন, চেঁচাচ্ছিস কেন? কুহু টেবিলের উপর থাকা খাবারের প্যাকেটগুলো দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল। ওই রাজনীতিওয়ালা দিয়েছে এসব। কি ওলা? কুহু তাড়াতাড়ি সংশোধন করে বলল। মানে সাহাদ খান দিয়েছে এসব। শিরিনা বেগম বিস্মিত হলেন। প্যাকেটগুলো থেকে খাবারগুলো বের করে আরো বিস্মিত হলেন। কুহুর দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, ওকে কোথায় পেলি? বাজারে গিয়েছিলাম খেতে, সেখানে পেয়েছি। দলবল নিয়ে দোকানে দোকানে গিয়ে কি সব করছে। ও দিল আর তুই নিয়ে নিলি? এমন ভাবে বললো না, না নিয়ে উপায় ছিল না মা। শিরিনা বেগম বিস্ময় ভাব কাটাতে পারলেন না। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তিনি আপাতত খাবারগুলো খুলে রাখলেন। কুহু এক স্লাইস পিৎজা তুলে কামড় দিয়ে বলল, ইনি মনে হয় ছোটখাটো নেতা, তাই না মা? ওর পরিবারের সবাই নেতা, ওর বাবা এমপি। কুহুর খাওয়া বন্ধ হয়ে গেল। অবাক হয়ে প্রশ্ন করল। এমপি? শিরিনা বেগম টেবিলের খাবারগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, হুম, তোর বাবার এমপি বন্ধুর কথা শুনিসনি? তার ছেলে। কুহু হা হয়ে গেল। সে জানত না এই কথা। রাজনীতি পছন্দ করে না বলে মায়ের কাছ থেকে সাহায্য সম্পর্কে জানার আগ্রহও দেখায়নি। কুহু আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে ঘরে চলে এলো। একটু আগেই সে এমপির ছেলের মুখে খাবার ছুঁড়ে ফেলেছে। এই অভদ্রতার কথা বাবার কানে গেলে তার খবর আছে। দাঁত দিয়ে ওনার কোনা কামড়ালো কুহু। ইস, যত অঘটন সব তার জীবনেই। সাহাদ বাজারের কাজ শেষ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়ার পর তার নজর পড়ল শার্টে লেগে থাকা খাবারের কিছু অংশের দিকে। ড্রাইভারকে বলে টিস্যু বক্সটা নিল। তারপর টিস্যু দিয়ে ঝেড়ে ফেললো সব। আনমনে একটু হাসলো কুহুর কথা মনে করে। দুদিন আগেও সে মেয়েটাকে ভালো করে চিনত না, আর এখন কত কিছু হয়ে গেল। এক সপ্তাহ আগে তার বাবা একটা মেয়ের ছবি দেখিয়ে বলল, ব্যাস। বাবার কথা মতো সেও চলে গিয়েছিল দেখা করতে। তার বাবা তাকে কুহুর কয়েকজন ছবি পাঠিয়েছিল তার বাবা তাকে কুহুর কয়েক ডজন ছবি পাঠিয়েছিল এর আগে। সবগুলো ছবি দেখেছে সাহাদ। ছবি দেখে কুহুকে পছন্দ হয়েছে তার। এর আগে একটা অনুষ্ঠানে কুহুকে দেখেছিল সাহাদ। বাবা মায়ের সাথে এসেছিল। তখন কুহু বোধহয় হাই স্কুলে পড়তো। তবে এখন বড় হওয়ার পর দেখা করে মেয়েটার উল্টাপাল্টা কাজে তার বেশ মজাই লেগেছে। সাহাদ পকেট থেকে ফোন বের করে কুহুর ছবি বের করলো। প্রত্যেকটা ছবিতেই কুহু অদ্ভুত সব প্রত্যেকটা ছবিতেই কুহু অদ্ভুত সব পোজ দিয়েছে। অন্তত সাহাদের কাছে পোজগুলো অদ্ভুতই মনে হচ্ছে। একটা ছবিতে আইসক্রিম নিয়ে খাওয়ার ভান করে হাঁ করে আছে। অন্য আরেকটায় বাচ্চাদের দোলনায় গিয়ে দোলনার দুদিকে শিকল ধরে দোলনায় উঠে দাঁড়িয়ে পড়েছে। শাহাদের বড্ড জানতে ইচ্ছে হলো এই ছবি তোলার বুদ্ধি কুহুকে কে দিল। আর এমন ছবি পাত্রী দেখার জন্যই বা কেন পাঠালো? অন্য ছবিগুলো মোটামুটি ভালোই। কোনোটা গাছের সাথে হেলান দিয়ে নয়তো দাঁত বের করে হাসি। ছবিতে কুহুর হাসি দেখে শাহাদের হাসি আরো বিস্তৃত হলো। খুবই হাসে মেয়েটা, চঞ্চল বটে। শাহাদ কুহুর ছবিটা জুম করে কিছুক্ষণ দেখলো। তারপর প্রসন্ন চিত্তে হাসি হাসি মুখে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। মনে হচ্ছে তার স্থির নিশ্চল জীবনে দক্ষিণা হাওয়ার আগমন ঘটতে চলেছে। সন্ধ্যার দিকে কুহুর ডাক পড়ল মোয়াজ্জেম সাহেবের ঘরে। কুহু কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করলো। বাবাকে সে বেশ ভয় পায়, কি বলতে কি বলে ফেলবে তাই নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। সে এদিক ওদিক চার হাত পা ছুঁড়ে একটু ওয়ার্ম আপ করলো নিজেকে। তারপর রওনা করলো মোয়াজ্জেম সাহেবের ঘরের দিকে। মোয়াজ্জেম সাহেবের ঘর নিচে, সিঁড়ি বেয়ে নামতে হবে। যাওয়ার সময় জিয়াদের ঘরের দিকে চোখ পড়ল। দরজা খোলা রেখে টেবিলে বসে পড়ছে। কুহু দরজায় দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকলো, এই পড়ছিস? জিয়াদ একবার ঘাড় ঘুরিয়ে কুহুকে দেখে আবার পড়ায় মনোযোগ দিয়ে বলল, না, মাটি কাটছে। কুহু দাঁত কিরমির করে উঠল রাগে। ভাইয়ের কাছে এসেছিল একটু কথা বলে সহজ হতে, তা তো হলোই না, উল্টো মেজাজটা বিগড়ে দিল। কুহু আর সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে মোয়াজ্জেম সাহেবের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? কিছুক্ষণ পর আওয়াজ আসলো, এসো।
কুহু দরজার ঠেলে ভিতরে ঢুকে দেখলো মোয়াজ্জেম সাহেব চা খাচ্ছেন। তার সামনে টেবিলে অনেকগুলো বই পাতা উল্টে রাখা। মোয়াজ্জেম সাহেবের ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, সবগুলো বই দিয়ে ভর্তি। কুহু যতটা পারল শব্দহীন হেঁটে মোয়াজ্জেম সাহেবের সামনে এসে দাঁড়ালো। মোয়াজ্জেম সাহেব মেয়ের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন। ছেলেটিকে কেমন লেগেছে? কুহু বুঝতে পারল শাহাদের কথা জিজ্ঞেস করছে। সে একদিকে মাথা হেলিয়ে উত্তর দিল। ভালো। তুমি আমার একমাত্র মেয়ে, যেখানে সেখানে আমি তোমাকে বিয়ে দিতে পারি না। সেজন্য সেজন্য বিশ্বস্ত একটা জায়গার দরকার। আমার বন্ধুর বাড়িতে তোমাকে রেখে আমি নিশ্চিন্তে থাকবো। অনেক ভেবে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। এখন তুমি রাজি হলেই পাকা কথা হবে। কুহুর খুব লজ্জা লাগলো। এভাবে সরাসরি কেউ একটা মেয়েকে বিয়ের কথা জিজ্ঞেস করে নাকি? অন্য কেউ হলে নিশ্চয়ই মা চাচি কাউকে দিয়ে মেয়ের মতামত জানতে চাইতো, কিন্তু তার স্ট্রেট ফরওয়ার্ড বাবা সেসবের ধার ধারেননি। সোজা নিজেই সরাসরি জানতে চাচ্ছেন। মোয়াজ্জেম সাহেব প্রশ্ন করলেন। তোমার কি ছেলেটাকে পছন্দ হয়নি? পছন্দ না হলে বলতে পারো, তোমার আমাকে কিছুই হবে না। কুহু শোনা যায় না এমন করে বলল। পছন্দ হয়েছে বাবা। মোয়াজ্জেম সাহেব এমন মিনমিন উত্তর পছন্দ করলেন না। তিনি মেয়েকে বললেন। জোরে বল। কুহুর অবস্থা হলো দেখার মতো। বাবার সামনে তীব্র লজ্জা আর অস্বস্তিতে তার 12টা বেজে 13টা হওয়ার জোগাড়। সে তারপরও কষ্ট করে গলার স্বর কিছুটা বাড়িয়ে বলল। পছন্দ হয়েছে বাবা। মোয়াজ্জেম সাহেব সন্তুষ্ট হলেন মেয়ের উত্তরে। চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েকে বললেন। যাও। তারপর আয়েশ করে চুমুক দিলেন। ছাড়া পাওয়ার মাত্র কুহুর ইচ্ছা হলো ছুটে বেরিয়ে যেতে, কিন্তু সেরকম কিছু সে করলো না। সে শব্দহীন পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাইরে এসে ওনার কোণা দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর সিনেমার নায়িকারা লজ্জা পেলে যেভাবে দৌড় দেয় ঠিক সেভাবে দৌড় দিল সে। শিরিনা বেগম হালকা নাস্তা বানিয়ে ট্রেতে করে জিয়াদের জন্য নিয়ে যাচ্ছিলেন। আচমকা কুহু দৌড়ে এসে তার সামনে পড়ল। উনি এই এই বলে মৃদু চিৎকার করে দূরে সরলেন। কুহু কিছুক্ষণ থেমে মায়ের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল। তারপর মুখে ওড়না চেপে ধরে সিনেমার স্টাইলে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেল। শিরিনা বেগম কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন কুহুর দিকে। তারপর হতাশ হয়ে মাথা নাড়লেন। এই ড্রামাবাজ মেয়েকে কে বিয়ে করবে? কুহু ঘরে এসে বিছানায় বসে পড়ল। পাশ থেকে বালিশ নিয়ে বুকে চেপে ধরল। সত্যি সত্যি এই রসগোল্লা টাইপ ছেলেটার সাথে তার বিয়ে হয়ে যাবে। ইস কি লজ্জা! হোক না রাজনীতিবিদ, তাতে কি? তার সাথে তো আর নেতাগিরি দেখাবে না, যা দেখাবে সব বাইরে। তার সাথে তো অনেক রোমান্টিক হয়ে থাকবে। তবে কুহুও কম যাবে না, সেও অনেক রোমান্টিক সেও অনেক রোমান্টিকতা করবে। সে যে বুঝে থাকবে, নিজের হাতে রান্না করে খাওয়াবে। রান্না বান্না সহ সংসারের কাজকর্মের কথা মনে হতেই কুহুর মুখ থেকে হাসি সরে গেল। বিড়বিড় করে বলল। এই যা, বিয়ে করলে তো কাজকর্ম করতে হবে। ও মাই গড। রাতের খাওয়া শেষ করে ঘুমানোর আগে কুহু স্কিন কেয়ার করতে বসলো। একটা প্লাস্টিকের ছোট বাটিতে ফেস প্যাক বানালো। আচ্ছা মতো নেড়েচেড়ে সব ফিক্সড করলো। এরপর একটা ফেসিয়াল হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিল। এবার মুখে ফেস প্যাক দেওয়ার পালা। মোবাইলের কর্কশ রিংটোনে কুহুর ফেস প্যাক দেওয়া ব্যাহত হলো। সে বিরক্তি নিয়ে উঠে এসে কল রিসিভ করে কানে ধরে কর্কশ কণ্ঠে বলল। হ্যালো, কে? কুহু বলছেন? হ্যাঁ বলছি। আমি শাহাদ। কুহুর ঠোঁট দুটি হা হয়ে গেল। শাহাদ তাকে কল দেবে সে ভাবেনি। সে কণ্ঠ কোকিলের মতো চিকন করে বলল। জি বলুন। বাবার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। শুনলাম আপনি বিয়েতে রাজি। জি। আমাকে আপনার পছন্দ না হলে আমার কাছে স্বীকার করতে পারেন। কুহু কিছু বলল না, সে চুপ করে রইল। শাহাদ কুহুর উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বলল। আমি আসলে এই ব্যাপারে শিওর হয়ে আগাতে চাই, কোনো দ্বিধা থাকুক তা চাই না। কুহু, আপনি আমার কথা বুঝতে পারছেন? কুহু উত্তর দিল। জি বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। কুহুর হাঁসফাঁস লাগলো। বুক ফাটে তো মুখ ফুটে না অবস্থা হলো তার। সে চোখ খিচে বন্ধ করে বলে দিল। আপনাকে আমার পছন্দ। আই লাইক ইউ। কুহুর উত্তর শুনে শাহাদের হাসি পেল। হালকা হাসলো সে। কুহুকে বলল। ধন্যবাদ। আমার বাড়ি থেকে কাল আপনাকে পাকা দেখা দেখতে যাবে। আপনার অসুবিধা নেই তো? না নেই। আরেকটা কথা, ওদের সামনে নিজেকে হুকু বলবেন না, রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? কুহু হতভম্ব হয়ে গেল এমন কথা শুনে। সে স্পষ্ট শুনতে পেল শাহাদ অল্প হাসছে। শাহাদ একটু থেমে বলল। গুড নাইট কুহু, সি ইউ সুন। কলটা কেটে গেল।
কুহু মোবাইল নামিয়ে হাতে নিয়ে থম মেরে বসে থাকলো। তার বানানো ফেসপ্যাক মুখে আর দেওয়া হলো না। কুহু আয়নার সামনে বসে সাজছে। তার সামনে বিভিন্ন মেকআপ আইটেম ছড়ানো ছিটানো। কুহুর পিছনে বিছানায় বসে তনয়া পায়েস খাচ্ছে, আর আয়নায় কুহুর প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আজ কুহুকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই সকাল সকাল কুহু তাকে কল করে ডেকে এনেছে শাড়ি পরবে বলে। সেই কখন থেকে সে এসে বসে আছে, কিন্তু কুহুর সাজার শেষ হচ্ছে না। এতক্ষণ কিসব মুখে লাগিয়ে বসেছিল, তারপর গোসল করে এসে এখন মেকআপ করতে বসেছে। তনয়া 1 চামচ পায়েস মুখে দিয়ে বলল, রাজনীতিবিদ পছন্দ করিস না তাই বিয়ে করবি না বলে কত লাফঝাপ দিলি, আর এখন নির্লজ্জের মতো ঢ্যাং ঢ্যাং করে বিয়েতে রাজি হয়ে গেলি। কুহু মেকআপ ব্রাশটা নামিয়ে আয়না দিয়ে তনয়ার দিকে তাকিয়ে বলল, বিয়েতে রাজি হওয়া অপরাধ নাকি? না তা না, আগে যে বিয়ে করবি না বলে লাফালি। কুহু মেকআপ ব্রাশ ড্রেসিং টেবিলের উপর রেখে তনয়ার দিকে ফিরল। চোখে মুখে দুঃখী দুঃখী ভাব করে ভেজা কণ্ঠে বলল, একটা মানুষকে ভালো লেগেছে, হোক না রাজনীতিবিদ, তাতে কি ভালো লাগা কমে যাবে? আমি না হয় রাজনীতি একটু সহ্য করে নেব, তার উপর বাবা মায়ের খুব ইচ্ছা এখানে বিয়ে দিবে। এখন মেয়ে হয়ে তাদের ইচ্ছা পূরণ করা কি আমার অপরাধ? একটা মানুষকে পছন্দ করে বিয়ে করতে চাওয়া কি অপরাধ? অপরাধ হলে আমাকে শাস্তি দে, আমাকে ফাঁসি দে, পানিশ মি। বলেই কুহু পরনের ওড়না নাক মুখে চেপে ধরল। গুনগুন করে কান্নার সুর ভেসে আসলো। থেমে থেমে হেঁচকিও ধরল। তনয়া হতভম্ব হয়ে গেল এমন কাণ্ডে। তীব্র অপরাধ বোধ ছেয়ে গেল তার মনে। আসলেই তো, মেয়েটা ওই ছেলেটাকে রাজনীতি করা সত্ত্বেও পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী বিয়েও করতে রাজি হয়েছে। এটা তো তার অপরাধ না। এই এই কুহু, কাঁদছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি। এইবারের মতো ক্ষমা করে দে না। এই কুহু। তনয়া উঠে গিয়ে কুহুর সামনে ড্রেসিং টেবিলে বসলো। অপরাধী কণ্ঠে বলল। তনয়া অনেক অনুনয় করলো। আজকের এই শুভ দিনে মেয়েটা তার কথায় চোখের পানি ফেলছে। নিজেকে অনেক দোষী মনে হলো তার। কুহু আচমকা নাক থেকে ওড়না সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। আচ্ছা যা, ক্ষমা করে দিলাম। তনয়ার মুখটা হাঁ হয়ে গেল। কোথায় চোখের পানি? চোখ দুটো একদম মরুভূমির মতো শুকনো। তার মানে এতক্ষণ এই মেয়ে অভিনয় করছিল। এত নিখুঁত অভিনয়! রাগে তনয়ার বক্ষতালু জ্বলে গেল। কুহুর এসবে তেমন ভাবাবেগ হলো না। সে মেকআপ ব্রাশটা নিয়ে গালে ব্রাশ দিতে ব্যস্ত। তনয়া গরম কণ্ঠে বলল, অপরাধ তুইও করিসনি, আমিও করিনি। অপরাধ করেছে ওই ভদ্রলোক। তোকে বিয়ে করার অপরাধ বিয়ের পর হাড়ে হাড়ে টের পাবে কি জিনিস ঘরে তুলেছে। সাহাত নির্বাচন অফিসে এসেছে। একটা খুব দরকারি কাজ আছে। তার বাবার পরিবর্তে সে এসেছে। নির্বাচন অফিসের বারান্দার একটা চেয়ারে বসে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির উপর একটা কালো কোটি, পাঞ্জাবির হাতা উঠানো। এখানকার কাজ শেষ করে কুহুদের বাড়িতে যাওয়ার কথা তার। ভিতর থেকে তার বাবা সেক্রেটারি রওনাক বেরিয়ে এলো। বয়সে সাহাদের সমবয়সী। 2 বছর ধরে কাজ করছে সেক্রেটারি হিসেবে। রওনাক বের হয়ে সাহাদের কাছে এসে বলল, ভাই চলুন ভেতরে। সাহাদ উঠে দাঁড়ালো। প্রবেশ করলো অফিসের ভিতর। আধা ঘন্টা পর কাজ শেষ করে বেরিয়ে আসলো। বাইরে এসে ঘড়ি দেখলো। এতক্ষণ ওর পরিবারের সবার কুহুর বাসায় চলে যাওয়ার কথা। সাহাদ বের হয়ে আসলো অফিস থেকে। অফিস চত্বরের এক পাশে তার গাড়ি, আর তার সাথে আসা ছোট একটা ছেলেদের দল। সাহাদ সেদিকে যাওয়ার সময় গেট দিয়ে কয়েকটা বাইক ঢুকলো। বাইকগুলোর পিছনে আসলো একটা দামি কালো গাড়ি। সাহাদ আর রওনাক দুজনে দাঁড়িয়ে পড়লো জায়গায়। বাইক সহ গাড়িগুলো একপাশে গিয়ে থামলো। গাড়ি থেকে বের হয়ে আসলো বিরোধী দলের নেতা হিশাম চৌধুরী। শাহাদের চেয়ে বয়সে 5-6 বছরের বড়। পরনে পাঞ্জাবি পায়জামা, দেখতে বেশ সুপুরুষ। গাড়ি থেকে বের হয়ে হিশামের চোকাচোকি হলো শাহাদের সাথে। শাহাদকে সে গেট দিয়ে ঢোকার সময়ই দেখেছে। তাকে সামনাসামনি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। পাশে দাঁড়ানো তার সেক্রেটারিকে বলল, এখানে কি করছেন? স্যার, আগামী নির্বাচনের জন্য কোনো কাজে এসেছিলেন বোধহয়। নির্বাচন কমিশন আছে তো অফিসে? আছে স্যার, আমি খবর নিয়ে জেনেছি। হিশামের মুখের কাঠিন্যতা দূর হলো না। সেক্রেটারিকে নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। শাহাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকবার চোকাচোকি হলো দুজনের। শাহাদ শান্ত চোখে তাকিয়ে আছে। হিশাম চোখ সরিয়ে নিল। সে ছোট থেকে শাহাদকে চিনে। বেশ শান্তশিষ্ট ভদ্র টাইপের ছেলে, কিন্তু তারপরেও শাহাদকে তার ভালো লাগে না। এই যে তাকিয়ে আছে ওর দিকে, চোখের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই। শান্ত দিঘির পানির মতো চাউনি।
কিন্তু তারপরও হিসামের মনে হচ্ছে এক্ষুনি সাহাদ তাকে গুলি করে দিবে, যেমনটা সে করেছিল গত নির্বাচনে। সাহাদ নিশ্চল দাঁড়িয়ে থেকে হিসামের চলে যাওয়া দেখল। রওনাক পাশ থেকে কানাকানি করার মতো করে গলা নামিয়ে বলল, এই সংস্কামে এখানে এসে নিশ্চয়ই কোনো মতলব আছে। আগামী নির্বাচন নিয়ে কোনো প্ল্যান করছে হয়তো। সাহাদ উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে গাড়ির কাছে এগিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দেখলো তার দলের ছেলেগুলো অপর পাশে থাকা হিসাম চৌধুরীর দলের ছেলেদের দিকে তাকিয়ে বিভিন্ন আক্রমণাত্মক ইশারা ইঙ্গিত করছে। পিছন ফিরে তাকিয়ে দেখলো ওই পাশ থেকেও ওরা কম যাচ্ছে না। কেউ কেউ আবার শার্ট উপরে তুলে কোমরে গুজে রাখা রিভলভার দেখাচ্ছে। সাহাদ গাড়িতে উঠে বসলো। রওনাকও সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসলো। সাহাদের দিকে পিছন ফিরে তাকিয়ে বলল, একটু আগেই খবর পেলাম স্যার পৌঁছে গেছেও ওইখানে। সাহাদ ঘড়ি দেখলো। রওনাকের দিকে তাকিয়ে বলল, তাহলে ওখানে যাওয়া যাক। কিছু ঝামেলা মোকদ্দমা আছে, তারপর ওইখান থেকে পার্টি অফিস, সেখানে একটা মিটিং আছে। ঠিক আছে। সাহাদ ছোট একটা শ্বাস ফেলল। আজ আর বোধহয় খুর সাথে দেখা হবে না। মেয়েটা কি আশা নিয়ে বসে আছে? অপেক্ষা করবে তার জন্য? কিংবা না গেলে রাগ করবে? না, এরকম কিচ্ছু করবে না। এখনো তো তাদের ভালো করে কেমিস্ট্রি জমল না। সাহাদ অন্যদিকে চিন্তা সরাতে চাইল। প্রথম দেখার পর থেকেই মেয়েটা তার মস্তিষ্কে জুড়ে বসেছে। মস্তিষ্ক থেকে তাকে সরানো বড্ড তাই হয়ে পড়েছে। ও খুব সুন্দর একটা বেগুনি কালার শাড়ি পরেছে। তনয়া খুব যত্ন করে পরিয়ে দিয়েছে তাকে। চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দিয়েছে। কানের নিচে দুটো টকটকে লাল গোলাপ গুজে দিয়েছে। কানে টানা দুল পড়েছে। গলায় খুব সিম্পল একটা লকেটওয়ালা হার, আর হাতে বেগুনি কালারের কাচের চুড়ি, চোখে কাজল টেনে দেয়া, আর ঠোঁটে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়ানো কুহুকে জড়িয়ে ধরে তনয়া মুগ্ধ কণ্ঠে বলল, তোকে কি সুন্দর লাগছে রে কুহু, মাশাআল্লাহ। কারো নজর না পড়ুক। আজ তোর রসগোল্লা তোকে দেখে। কুহু মাথা নিচ দিকে দিয়ে তনয়াকে হালকা ধাক্কা দিয়ে লাজুক হেসে বলল, সত্যিই বলছি, তোকে একদম 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। কুহু আবারও লাজুক হাসল। তনয়া মুগ্ধ দৃষ্টিতে কুহুকে দেখল। এই মেয়ে নায়িকাদের মতো করে সাজার জন্য কি চেষ্টাই না করলো। শিরিনা বেগমও তার কাছে হার মেনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখন সাজ কমপ্লিট হওয়ার পর কুহুকে দেখে আসলেই 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে লজ্জা পাওয়ার ভঙ্গি করতে লাগলো। তনয়া কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, এমন করছিস কেন? যা, কি যে বলিস না। কিভাবে ওদের সামনে গেলে দেখতে ভালো লাগবে সেটাই দেখছি। তারপর তনয়ার দিকে ফিরে বলল। কুহু বিভিন্ন রকম লজ্জা মিশ্রিত হাসি দিয়ে এদিক ওদিক মুখ পাকিয়ে দেখালো। তনয়া নাক কুচকে তাকিয়ে রইল সেদিকে। কুহু তাড়া দিয়ে বলল, দেখ না কিভাবে যাব। তনয়া কিছু বলার আগেই নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। কুহুর মুখে তৎক্ষণাৎ বিদ্যুৎ খেলে গেল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ওরা চলে এসেছে। বলেই বারান্দার দিকে দৌড় দিল। তনয়া হাই হাই করে উঠল। এই তুই কোথায় যাচ্ছিস? তুই তো পাত্রী। তারপর ছুটে গেল কুহুর পিছনে। কুহু বারান্দায় পিলারের আড়ালে দাঁড়িয়ে রাস্তায় উকি দিয়ে দাঁড়িয়ে আছে। তনয়াও কুহুর ঘাড়ের উপর দিয়ে উকি দিল রাস্তায়। 3টে গাড়ি এসেছে। সামনে একটা মাইক্রো, মাঝখানে একটা প্রাইভেট কার, তার পিছনে আরেকটা মাইক্রো। সামনের মাইক্রোটা থেকে কয়েকজন লোক বের হয়ে এদিক ওদিক তাকিয়ে প্রাইভেট কারের দরজাটা খুলে দিল। বের হয়ে আসলো সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক। তার এক হাতে একটা লাঠি। গাড়ির অপর পাশ থেকে আরেকজন মধ্যবয়স্ক পাঞ্জাবি পরা লোক নামলো। তনয়া ব্যস্ত হয়ে কুহুকে বলল, এই যে উনি হচ্ছেন এমপি আশফাক খান। আমি ওনার ছবি পোস্টারে দেখেছি, অনলাইনেও ওনার নির্বাচনীয় প্রচারণা দেখেছি অনেকবার। কুহু আশফাক খানকে চিনতে পেরেছে। তবে আশফাক খান যে তার বাবার বন্ধু তা সে জানত না। গেটের সামনে কুহুর বাবা মোয়াজ্জেম সাহেবকে দেখা গেল। পাশে দাঁড়িয়ে আছে জিয়াদ। মোয়াজ্জেম সাহেব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল আশফাক খানকে। আশফাক খানও হাসলেন। দুই বন্ধু কুশল বিনিময় করল। আশফাক খানকে ছেড়ে তার পাশে দাঁড়ানো বৃদ্ধকে সালাম জানালো মোয়াজ্জেম সাহেব। মোয়াজ্জেম হাসান। পিছনের মাইক্রোটা থেকে আস্তে আস্তে মহিলারা নেমে এলো। এই পর্যায়ে তনয়া তড়িঘড়ি করে কুহুকে টেনে ঘরে নিয়ে আসলো। কুহু বিরক্ত হয়ে প্রশ্ন করলো, টানছিস কেন? দেখছিস না সবাই নেমে গেছে। হঠাৎ করে কেউ উপরে তাকিয়ে তোকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে।
কুহু ব্যাপারটা বুঝলো, কিন্তু তার মনটা উসখুস করতে লাগলো সাহাদকে দেখার জন্য। সাহাদ এখনো নামলো না কেন গাড়ি থেকে? তনয়া কুহুকে তাড়া দিয়ে বলল। তাড়াতাড়ি চল নিচের ঘরে, ওনারা চলে আসবে এক্ষুনি। কুহু নিজের কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচের ঘরের দিকে রওনা করলো। তনয়ার সাহায্যে শাড়ি সামলে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তারপর নিচের গেস্ট রুমটাই ঢুকে বলল। খান পরিবারের সবাইকে আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসানো হলো। তনয়া দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো কে কে এসেছে, কিন্তু এখান থেকে ড্রয়িং রুমের সবটা দেখা যায় না বলে তার দেখতে অসুবিধা হলো। কুহু গেস্ট রুমের বিছানার উপর বসেছিল। চাপা গলায় তনয়াকে উদ্দেশ্য করে বলল। কে কে এসেছে? সবাইকে দেখা যাচ্ছে না তো, শুধু দুজন মহিলাকে দেখা যাচ্ছে। শিরিনা বেগম সবার সাথে কুশল বিনিময় করে যথাসাধ্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। খানিকক্ষণ বাদে কুহুর কাছে আসলেন। কুহুর সাজগোজের পর উনি আর কুহুকে দেখেননি। মেঘে এরকম সাজে দেখে ওনার চোখে পানি এসে গেল। সেদিনে সে ছোট্ট কুহু কিভাবে এত বড় হয়ে গেল। তনয়া শিরিনা বেগমকে হাসি মুখে বলল, আন্টি, শাড়ি কিন্তু আমি পরিয়ে দিয়েছি কুহুকে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তারপর এগিয়ে এসে বিছানায় বসে থাকা কুহুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়ের গায়ে কারো নজর না লাগুক। কুহু ভার্ত কণ্ঠে বলল, আমার ভয় করছে মা, আই এম নার্ভাস। কোনো ভয় নেই মা, তোর বাবা আছে, আমি আছি, ভয় কিসের? তারপর তনয়ার দিকে তাকিয়ে বললেন। ওকে নিয়ে বাইরে আসো। শিরিনা বেগম যেতে উদ্যত হলে কুহু হাত আঁকড়ে ধরল, অনুনয় করে বলল, তুমি আমার সাথে থাকো মা, আমি তোমার সাথে যাব। বোকা মেয়ে, আমার কাজ আছে, সবাইকে আপ্যায়ন করতে হবে তো। শিরিনা বেগম মেয়ের হাত ছাড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। কুহু চূড়া পড়ে মুখে ফু দিল। এক গ্লাস পানি ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলল। তনয়ার দিকে হাত বাড়িয়ে বলল, দেখ, হাত কাঁপছে, মনে হয় সুগার ফল হচ্ছে, একটু মিষ্টি খেলে ভালো লাগতো। তনয়া দুষ্টু হেসে বলল, বসার ঘরে তোর রসগোল্লা আছে, গিয়ে দুটো কামড় দে, সুগার ফল বাপ বাপ করে পালাবে। এত নার্ভাসনেসের মাঝেও লজ্জায় কুহুর গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। তনয়া কুহুকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে ওরা ঢুকতেই সকলের মনোযোগ ওদের দিকে ঘুরে গেল। তনয়া কুহুকে নিয়ে এক পাশে সোফায় বসিয়ে দিল। কুহু লাজুক ভঙ্গিতে জড়সড় হয়ে বসল। মৃদু কণ্ঠে সবাইকে সালাম দিল। মুয়াজ্জেম সাহেব মেয়ের আচরণে খুশি হলেন খুব। একটা মহিলা উঠে এসে কুহুর পাশে বসে চিবুক হাত দিয়ে মুখটা তুলল, হাসি দিয়ে বলল, বাহ, কি সুন্দর দেখতে হয়েছ, সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম। কুহু মহিলাটার দিকে তাকালো। গোল গোল গাল, মায়া মায়া মুখ। মহিলাটি হেসে বলল, আমি তোমার শাশুড়ি হব, আমাকে মা বলে ডাকবে? ঠিক আছে। কুহু হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওপাশ থেকে আশফাক খান গলা উঁচিয়ে বললেন। তারপর পাশে বসে থাকা মুয়াজ্জেম সাহেবের দিকে তাকিয়ে বললেন। মুয়াজ্জেম সাহেব বন্ধুর কথায় হাসলেন। সাথে আসা বৃদ্ধ লোকটি কুহুকে প্রশ্ন করলো, আমার নাতিকে তোমার পছন্দ হয়েছে তো? আমার নাতি কিন্তু লাখে একটা। কুহু এক পলক শাহাদের দাদা আব্দুল গাফফার খানকে দেখল। সাদা চুল, সাদা দাড়ি, হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কুহু মাথা নাড়িয়ে বোঝালো তার পছন্দ হয়েছে। গাফফার খান উপদেশ দেওয়ার মতো করে বলল, আমার নাতি খান পরিবারের উত্তরাধিকারী, ভবিষ্যৎ এমপি। তোমাকে কিন্তু শক্ত হাতে তার হাত ধরতে হবে, সাপোর্ট দিতে হবে। অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু হাত ছাড়া যাবে না। আশফাক খান বাধা দিয়ে বলল, আরো কিছু কথাবার্তা চলল। কুহু এক ফাঁকে সবাইকে একটু দেখে নিল। আরো একটা মহিলা এসেছে, তার দুই পাশে দুটো মেয়ে। একটা মেয়ে জিয়াদের বয়সী। কুহু তাকাতেই মেয়ে দুটো মিষ্টি করে হাসলো। কুহুও হাসলো, কিন্তু তার মনটা কিছুটা খারাপ হলো শাহাদকে না দেখতে পেয়ে। শাহাদের মা তাকে সুন্দর একটা হার উপহার দিলেন। অপর পাশে থাকা মহিলাটি উঠে এসে একজোড়া বালা হাতে পরিয়ে দিয়ে বলল, আমি শাহাদের চাচি হই, আমাকে কাকিমণি বলে ডাকবে। কুহু হেসে দিয়ে মাথা নাড়ল। আগের নার্ভাসনেসটা আর নেই এখন। সবার ব্যবহারে অনেকটাই সহজ হয়েছে সে। কিছুক্ষণ পর কুহুকে গেস্ট রুমে পাঠিয়ে দেয়া হলো। সঙ্গে এলো সাথে আসা দুটো মেয়ে। কুহুকে একা ঘরে পেয়ে একটা মেয়ে বলল, ভাইয়ার কাছে তোমায় দেখেছিলাম, কিন্তু তুমি ছবির থেকেও সুন্দর। তনয়া জিজ্ঞেস করলো,
তোমরা কি হও শাহাদ ভাইয়ার? বড় মেয়েটা বলল। আমরা কাজিন হই। আমার নাম রাফা, ওর নাম রিধি। আমি ক্লাস 10-এ পড়ি, আরও পরে ক্লাস 7-এ। কুহু দিদির গাল টেনে দিল। খানিক পরেই ঘরে আসলো শিরিনা বেগম, সাথে আসলো শাহাদের মা আর চাচি। সব মহিলারা একসাথে হয় কিছুক্ষণ গল্প করলেন। এক পর্যায়ে শিরিনা বেগম আক্ষেপ করে বললেন, মেয়েটা ঘরের কোনো কাজই করতে চায় না আপা। হাজার বকাবকি করেও তাকে দিয়ে কিছু করাতে পারে না। সারাদিন মুভি দেখে, সংসার যে কিভাবে করবে। শাহাদের মা রেজিয়া সুলতানা হেসে বললেন, সেসব আপনাকে ভাবতে হবে না আপা। আমার ছেলের বউকে আমি ঠিক সব শিখিয়ে পড়িয়ে নিব। শিরিনা বেগম রেজিয়া সুলতানার হাত ধরে কৃতজ্ঞ হয়ে বললেন। তাহলে তো আমার আর চিন্তাই রইল না। আরো কিছুক্ষণ আলোচনা চলল। আলোচনা করে ঠিক হলো আর 1 সপ্তাহ পরেই বিয়ে। প্রথমে মোয়াজ্জেম সাহেব একটু দ্বিমত পোষণ করলেও আশফাক খানের বিভিন্ন যুক্তির কাছে হেরে গেলেন। 1 সপ্তাহ পরে বিয়ে হবে এতেই মত দিলেন তিনি। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিল। সবাই বিদায় নিতেই কুহু নিজের ঘরে এসে শাড়ি খুলে টি-শার্ট পরে চারা হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণ সে নিচে ওদের সাথে ছিল। খুব কষ্টে সে নিজেকে শান্তশিষ্ট রেখেছে, ভুলভাল কাজ না করার চেষ্টা করেছে। অবশ্য শিরিনা বেগম তাকে কোনো কাজই করতে দেয়নি, তাই ভুল হওয়ার প্রশ্নই আসে না। সে শুধু নিজ দায়িত্বে মুখটা বন্ধ রেখেছে। তনয়া তার হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে বলল, এবার আমি গেলাম। কুহু বিছানায় উঠে বসে বলল, না খেয়ে চলে যাচ্ছিস কেন? মাত্রই না তোর সাথে খেয়ে উপরে আসলাম, ভুলে গেলি? কুহু নাক মুখ কুচকে হাত দিয়ে নিজের মাথায় বাড়ি দিল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম। তনয়া ঘড়ি দেখে বলল, বেশি দেরি হলে মা বকা দিবে। এবার যাই, রাতে ভিডিও কল দিব। এখন গেলাম, তোকে আর নিচে আসতে হবে না। কুহু হাত নেড়ে তনয়াকে বাই জানালো। তারপর আবারও বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে ভাবল, আজ একটু আগে তার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পর তার বিয়ে হবে। বিয়ের পর সংসার, তারপর বাচ্চা কাচ্চা। কুহু জিভ কাটল, 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। এসব ভাবছে, কি লজ্জার ব্যাপার। পার্টি অফিসের কাজ শেষ করতে শাহাদের অনেকক্ষণ লেগে গেল। সে বারবার ঘড়ি দেখছে, এতটা সময় লাগবে জানলে সে আজকের মিটিং ক্যান্সেল করে দিত। অবশেষে মিটিংটা যখন শেষ হলো, তখন সে এক প্রকার দৌড়েই বের হলো অফিস থেকে। রওনাককে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের করো কুইক, কুহুদের বাসাতে যাব। কিন্তু ভাই স্যাররা তো সবাই চলে এসেছেন। চলে এসেছেন? হ্যাঁ ভাই, একটু আগেই খবর পেলাম তারা সবাই খান বাড়িতে ফিরে এসেছেন। আপনার বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। কবে? 1 সপ্তাহ পর। শাহাদ সন্ধ্যার পর বাড়ি ফিরল। কুহুদের বাসায় যেহেতু যেতে পারেনি, তাই আরো কিছু কাজ এগিয়ে রেখে এসেছে যাতে বিয়ের সময় কাজের চাপ না থাকে। তার বাবা নামেই এমপি, বেশিরভাগ কাজ তাকেই করতে হয়। বিশাল বড় খান বাড়িটা অনেক জায়গা জুড়ে অবস্থিত। বাড়ির চারপাশ জুড়ে বাগান, এক পাশে গ্যারেজ। বাড়ি থেকে দূরে বাগানের এক পাশে একটা আউট হাউস আছে। বাড়ির চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘেরাও করা। শাহাদ সদর দরজা দিয়ে রওনাককে সাথে নিয়ে ঢুকলো। রওনাকের হাতে এক গাদা ফাইল। আশফাক খানের সাইন নিতে হবে এগুলোতে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে আব্দুল গাফফার খানের সাথে সাক্ষাৎ হলো। উনি সোফায় বসে পায়ের উপর পা তুলে চা পান করছে। শাহাদকে দেখে বড় করে একটা হাসি দিলেন। চায়ের কাপ টেবিলে রেখে বললেন, এসেছিস, আয় আয়, এদিকে এসে বস। শাহাদ রওনাককে আশফাক খানের স্টাডি রুমে যাওয়ার জন্য বলে তার দাদার পাশে এসে বসলো। হাসি মুখে বলল, এত খুশি কেন দাদাজান? 2 দিন পর নাত বউ আসছে বাড়িতে, খুশি হওয়ার তো সময় এখন। শাহাদ নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো। আব্দুল গাফফার খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে নাত বউ? অবশ্যই হয়েছে, আমার সোনার টুকরা নাতির জন্য চাঁদের টুকরা নাত বউ। রাফা কিচেন থেকে এক বাটি নুডলস নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। শাহাদকে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, ভাইয়া, তুমি কিন্তু কাজকে অনেক বড় মিস করেছো। ভাবি আজ শাড়ি পরে এসেছিল, কি সুন্দর যে লাগছিল। শাহাদের চোখে মুখে মুগ্ধতা ছুঁয়ে গেল। হয়তো কল্পনাতে কুহুকে শাড়ি পরা অবস্থায় দেখে নিয়েছে। রাফার দিকে তাকিয়ে বলল, তাই? আমি ছবি তুলে এনেছি, স্টাডি শেষ করে তোমাকে ছবি দিয়ে আসবো। শাহাদ মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল।
রাফা নুডলসের বাটি হাতে নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দাদাজানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্রেশারটা মেপেছেন দাদাজান? আব্দুল গাফফার চায়ের কাপে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়লেন। তিনি মেপেছেন। শাহাদ আবার প্রশ্ন করল, ডায়াবেটিস? এটা নিয়ে তোর দাদির সাথে ঝগড়া হয়ে গেছে। তার ধারণা আমি লুকিয়ে মিষ্টি খাই, তাই ডায়াবেটিস কমেছে না। অথচ সেখানে আমি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করলাম, সেখানে মিষ্টি কেন খাবো? দাদার এমন অসহায় অবস্থার কথা শুনে শাহাদ চায়ের কাপের দিকে তাকালো। চায়ের কাপের কিনারের একপাশে কিছু চিনির দানা নজরে পড়ল। শাহাদ তর্জনী দিয়ে কাপের দানাগুলো মুছে দিয়ে বলল, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। বলেই একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেল। আব্দুল গাফফার নাতির যাওয়ার দিকে হকচকিয়ে তাকালেন। রে, ধরা পড়ে গেলেন। তার স্ত্রী তাকে কড়া নজরে রাখে, কিছুতেই মিষ্টি খেতে দেয় না। তিনি আবার চিনি ছাড়া চা খেতে পারেন না, তাই লুকিয়ে চুরিয়ে প্রায়ই 1 চামচ চিনি চায়ে মিশান। কিন্তু আজ নাতির কাছে ঠিকই ধরা পড়ে গেলেন। রাতে ঘুমানোর আগে কুহু মোবাইল নিয়ে বসলো। অনেকক্ষণ তনয়ার সাথে ভিডিও কলে বিভিন্ন আলাপ আলোচনা করলো। তনয়ার সাথে কথা শেষ করে সে ফেসবুকে শাহাদের আইডি খোঁজাখুঁজি করতে লাগলো। শাহাদ খান লিখে সার্চ দিলে শাহাদের ছবি প্রোফাইলে দেয়া অনেকগুলো ফেক আইডি আসলো। কুহু প্রত্যেকটা আইডিতে ঢুকলো। ঢুকেই বুঝলো এগুলো সব ফেক আইডি। তবে আইডিগুলোই ঢুকে তার লাভই হলো। প্রত্যেকটা আইডি টাইম লাইনেই শাহাদের অনেক ছবি দেয়া। কুহু প্রতিটা ছবি ভালো করে দেখতে লাগলো। একটা গ্রুপ ছবি পেল, শাহাদ আর তার বাবা সামনের সারি, তার পিছনে অনেক মানুষ। ক্যাপশন পড়ে বুঝলো এটা নির্বাচনের সময় তোলা। ছবিতে শাহাদের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, তার উপর মুজিব কোট। কুহু জুম করলো শাহাদকে। ভালোই তো লাগছে নেতার গেটাপে। রাজনীতি পছন্দ না করলেও এই রাজনৈতিক নেতাকে তার বেশ লেগেছে। এর আগেও সে আশফাক খানের বিভিন্ন নির্বাচনী প্রচারণা অনলাইনে দেখেছে, তখন এত মন দিয়ে দেখেনি, বরাবরই এড়িয়ে গেছে। এই জন্য হয়তো শাহাদকে চোখে পড়েনি। কুহু আরো অনেক আইডি ঘাটলো। শাহাদের অনেকগুলো সিঙ্গেল পিক সেভ করে রাখলো। একটা আইডিতে শাহাদকে নেতার গেটাপে ভাষণ দেওয়া অবস্থায় ছবি পেল, এটাও সেভ করে রাখলো। শাহাদের ছবির দিকে তাকিয়ে কুহুর আচমকাই কিছুটা অভিমান হলো। কি এমন হতো আজকে এলে? এত সুন্দর করে কয়েক ঘন্টা ধরে সেজেছে সে, অথচ যার জন্য সাজলো সেই দেখলো না। কুহুর ভাবনার মাঝেই মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভাসলো একটা অপরিচিত নাম্বার। কিন্তু নাম্বারটা দেখে কুহুর বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ল। নাম্বারটা শাহাদের। গতকাল এই নাম্বার থেকেই কল করেছিল শাহাদ। কুহু লাফ দিয়ে বিছানায় উঠে বসল। গলা দিয়ে আ শব্দ করে গলার স্বর পরীক্ষা করলো। তারপর হালকা গলা ঝেড়ে কল করে মিষ্টি করে বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে আসলো পুরুষালী ভারী আওয়াজ। কেমন আছেন কুহু? শাহাদের কণ্ঠ শুনে কুহুর বুকের ভেতর আরো জোরে হাতুড়ি পেটাতে লাগলো। সে নিজেকে স্থির রেখে বলল, জি ভালো। আজ আসতে পারিনি আপনাদের বাসায়, আমার কিছু কাজ ছিল। রাফার কাছে শুনলাম আপনি আমায় খুঁজেছেন, আমি না যাওয়াই নাকি অভিমান করেছেন। কুহু চমকে গেল। সে রাফাকে কয়েকবার শাহাদের কথা জিজ্ঞেস করেছিল। শাহাদ না আসায় কিছুটা মন খারাপও হয়তো প্রকাশ করে ফেলেছিল। ইস, এই মেয়েটা সব বলে দিয়েছে। কুহু ভাবলো অভিমান করেছে। এটা বললে হয়তো শাহাদ ভাববে কুহু খুব নির্লজ্জ, তাই সে জোর দিয়ে বলল, কই না তো, অভিমান কেন করবো ভাই, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। শাহাদ কফিতে চুমুক দিচ্ছিল। কুহু অভিমান করেনি শুনে কফিটা হঠাৎ তেতো মনে হলো তার কাছে। মুখের কফিটা গিলে নিয়ে কফির কাপটা নামিয়ে রাখলো সামনের টেবিলে। টেবিলে তার ল্যাপটপটা অন করা। সেখানে ভাসছে কুহুর শাড়ি পরার ছবি, যেটা একটু আগে রাফা দিয়ে গেছে। আর কুহু কি কি করেছে তা নিজ থেকেই বর্ণনা করে গেছে। শাহাদ কুহুর ছবিটা জুম করতে করতে বলল, বুঝলাম। কুহু মিনমিন করে প্রশ্ন করল, আজ আসেননি কেন? কাজ ছিল, রাজনৈতিক কাজ। কুহু মুখ ভেঙালো। এই পছন্দের ছেলেটা এই অপছন্দের কাজটা না করলে কি হতো? থাক, মানুষটা যেহেতু ভালো, বাকিটা সহ্য করে নেওয়া যাবে। কুহু মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ছোট্ট করে বলল, ও আজ তাহলে রাখি, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। ওপাশ থেকে কলটা কেটে গেল। কুহুর মনটা একটু খারাপ লাগলো। কি নিরামিষ মানুষ, আর একটু কথা বললে কি হতো? কুহু মেয়ে হয়ে কি করে নিজে থেকে কথা বলবে? ছেলে হয়ে শাহাদেরই তো স্বেচ্ছায় কথা বলা উচিত।
শাহাদ কান থেকে ফোন নামিয়ে টেবিলে রাখলো। সোফায় হেলান দিয়ে ল্যাপটপটা কোলের ওপর নিল। কুহুর বেশ কয়েকটা ছবি দিয়ে গেছে রাফা, ম্যাক্সিমামই ক্যান্ডিড। প্রতিটা ছবিতেই কুহুর চোখে মুখে লজ্জা মিশ্রিত হাসি। দুটো ছবিতে হবু শাশুড়ি আর মায়ের মাঝখানে বসে আছে সে। কুহুর একটা সিঙ্গেল ছবি বের করে জুম করলো শাহাদ। বেশ সুন্দর করে সেজেছে কুহু। এখনকার মেয়েরা এভাবে সাজে না। কুহুকে দেখতে শাবানার আমলের নায়িকাদের মতো লাগছে। শাহাদ মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যদিও বিয়েটা প্রথমে বাবার পছন্দে করতে চেয়েছিল, কিন্তু তার হবু বউকে তার বেশ পছন্দ হয়েছে। রাজনৈতিক পরিবারের ছেলে হওয়ায় শিক্ষা জীবন রাজনীতি করেই পার করেছে। মেয়েদের সাথে তেমন মিশিনি। প্রেম করার তো প্রশ্নই আসে না। অনেক মেয়ের কাছ থেকে প্রেম নিবেদন পেয়েও প্রত্যাখ্যান করেছে। শত্রুরা মেয়ে ঘটিত কোনো ব্যাপার রটিয়ে পরিবারের সম্মান নষ্ট করতে পারে, এই জন্য মেয়ে বন্ধুও তেমন বানায়নি। ধরতে গেলে কুহুই তার জীবনের প্রথম অনুভূতি, আর প্রথম অনুভূতির মেয়েটিকেই সে বউ হিসেবে পেতে চলেছে। রাহাত বেডরুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে গেল। আনিশা অন্যদিকে মুখ করে পাশ ফিরে শুয়ে আছে। আনিশার এভাবে শুয়ে থাকার একটাই অর্থ, সে রাগ করে আছে। রাহাত আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। বিছানায় নিজের শোয়ার জায়গায় এসে বসল। আলতো করে আনিশার কাঁধে হাত রেখে বলল, অনি অনি। আলতো করে আনিশার কাঁধে হাত রেখে ডাকলো। আনিশা সাড়া দিল না, আগের মতোই নিশ্চল হয়ে থাকলো। রাহাত উকি মেরে দেখার চেষ্টা করলো আনিশা ঘুমাচ্ছে কিনা। আনিশা চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুমোচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। রাহাত ঢের বুঝতে পারছে আনিশা ঘুমায়নি। আনিশা শোয়ার ধরনে বলে দিচ্ছে আনিশা অভিমান করে আছে। রাহাত এই শোয়ার নাম দিয়েছে রেড সিগন্যাল, অর্থাৎ আনিশা এভাবেই শুয়েছে মানেই আজ তার খবর আছে। রাহাত আনিশার গা ঘেঁষে শুয়ে পড়ল। কণ্ঠে মধু ঢেলে বলল, গাটা এমন ম্যাচ ম্যাচ করছে কেন? কালকে কাজকর্ম বদ্ধ রাখবো নাকি? ভাবছি কোথাও ঘুরতে গেলে কেমন হয়। বিয়ে যেহেতু করেছি, একা তো যেতে পারবো না, বউকে নিয়ে যেতে হবে। আনিশা গুলির বেগে শোয়া থেকে উঠে বসলো। রাহাতের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ, এখন তো বিয়ে করে গলার কাটা হয়ে গেছি, অথচ ভার্সিটিতে থাকতে বিনা নিমন্ত্রণে পিছে পিছে ঘুরতে। এসব কি বলছো? আমি কখন বললাম গলার কাটা হয়ে গেছো? হয়েছে তো। আমার এখন কি আর দাম আছে? কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, কত দাম ভাবো একবার। আনিশা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো, কিরমির করে বলল, মিথ্যা বলার জায়গা পাও না। কোটি টাকা কখন কাবিন দিলে তুমি? রাহাত উঠে বসলো। টুপ করে আনিশার গালে একটা চুমু দিয়ে বলল, এই যে এখন দিলাম, আমার এক একটা চুমু কোটি টাকার চেয়েও বেশি। আনিশা রেগে বিছানা ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু রাহাত একটানে আবারও বসিয়ে দিল। আনিশার হাত আঁকড়ে ধরে বলল, রাগ করছো কেন? বলেছি তো নিয়ে যাব, একটু কাজগুলো গুছিয়ে নেই। তোমার কাজ কোনো দিনই শেষ হবে না। সেই কবে বাপের বাড়ি গিয়েছি, আমার একমাত্র ভাইয়ের বউ দেখা দেখিতেও পর্যন্ত যেতে পারলাম না তোমার জন্য। বিয়েতেও হয়তো যেতে পারবো না। কে বলেছে পারবে না? বিয়ের এক সপ্তাহ আগে গিয়ে বসে থাকবো আমরা। তাই না? তাহলে কালই রওনা দিতে হবে। শাহাদতের বিয়ের ডেট এক সপ্তাহ পরে। শাহাদের বিয়ের ডেট না জেনেই বউকে মিথ্যা আশ্বাস দিতে গিয়ে রাহাত চিপায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি? থাক, আর মিথ্যা অজুহাত দিতে হবে না। তুমি তোমার কাজের সাথেই সংসার করো। বলেই আনিশা আবারও মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রাহাত বউয়ের রাগ ভাঙানোর কোনো উপায় পেল না। শেষমেশ পরাজিত হয়ে আনিশার বালিশে নিজেও মাথা রেখে শুয়ে পড়ল। আনিশা রাহাতের দিকে ঘুরল, সন্দিহান কণ্ঠে বলল, আবারও মিথ্যা বলছো? না বউ, সত্যি কাল যাব, বিশ্বাস করো। এবার মাথাটা টিপে দাও তো। এখন না ঘুমালে কালকে উঠে রওনা দিতে পারবো না। রাহাত আনিশার দিকে আরেকটু এগিয়ে আসলো, তারপর চোখ বন্ধ করে ফেলল। আনিশা আর রাগ করে থাকতে পারল না। সে আস্তে আস্তে রাহাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে কুহু প্রতিদিনের মতো রেডি হয়ে ভার্সিটিতে গেল। ভার্সিটি গিয়ে তনয়ার সাথে মিলে সে শাহাদের ফেসবুক আইডি খুঁজতে লেগে গেল। অনেক খুঁজে বিভিন্ন আইডিতে ঢু মেরে শেষমেশ শাহাদের আইডি পাওয়া গেল। আইডির নাম শাহরিয়ার খান শাহাদ। তনয়া শ্বাস ছেড়ে বলল, নিজের হবু বরের পুরো নামটাও জানিস না? পুরো নামটা জানলে এত কষ্ট করতে হতো না।
অনেক আগেই আইডি পেয়ে যেতাম। কুহু মাথা চুলকে বলল। আমি কি করে জানবো পুরো নাম? আমি কি জিজ্ঞেস করেছি নাকি? তনয়া শাহাদের প্রোফাইল পিকে ক্লিক করলো। কুহুকে কমেন্টগুলো দেখিয়ে বলল। দেখ দেখ মেয়েরা কি সব কমেন্ট করেছে। কুহু কমেন্টগুলো দেখলো। সবাই ক্রাশ, ফিউচার, হাব্বি এসব লিখে কমেন্ট করেছে। কেউ কেউ ফ্রেন্ডদেরকে মেনশন করে এনে শাহাদকে কে বিয়ে করবে সেটা নিয়ে ছোটখাটো তর্কও জুড়ে দিয়েছে। কুহুর খুব রাগ পেল। মন চাইলে প্রত্যেকটার কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে। শাকচুন্নিরা নজর দিবি না, এটা আমার বর, নজর দিলে চোখ গেলে দিব। রাফা আর রিদি রেজিয়া সুলতানার পিছু পিছু ঘুরছে আর খ্যান খ্যান করছে। রেজিয়া কিচেন থেকে ডালের বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছেন। রাফা আগের মতোই নাকি সুরে বলল। ও বড় মা, ব্যবস্থা করে দাও না। রেজিয়া বেগম সাবধানী কণ্ঠে বললেন। দূরে সরে দাঁড়া, গরম ডাল গায়ে পড়বে। রাফা রীতি দুজনেই একটা দূরত্ব নিয়ে রেজিয়া সুলতানার পিছু পিছু ডাইনিংয়ে গেল। জয়া বেগম টেবিলে খাবার দিচ্ছিলেন। রাফা আর রিদিকে দেখে বললেন। আর কত ঘ্যান ঘ্যান করবি তোরা, এবার চুপ কর। রিদি আবদারের সুরে বলল। তুমি বড় মাকে বলো না মা, ভাবিকে কল দিয়ে আনতে। আর কয়েকদিন পর মেয়েটার বিয়ে, এখন তার বাড়ির লোকজন তাকে এইভাবে তোদের সাথে ঘোরার পারমিশন দেবে না। এই বিষয়ে আর কোনো কথা না, খেতে বস। রাফা কাঁদো কাঁদো মুখ করে রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে বলল। ও বড় মা। রেজিয়া সুলতানা একটা ছোট্ট শ্বাস ফেললেন। মেয়ে দুটো কুহুকে নিয়ে আগামীকাল পার্কে যাওয়ার আবদার করেছে। এই আবদার কি আর বললেই মেটানো যায়? বাড়ির কর্তাদের অবগত করতে হবে। কুহুর বাবা মায়ের অনুমতি লাগবে, তবেই না সম্ভব। সন্ধ্যার পর আশফাক খান বাড়ি ফিরলে রেজিয়া সুলতানা রাফারিদের আবদারের কথা জানালেন। আশফাক খান প্রথমে কিছু একটা ভাবলেন, তারপর জানালেন। আগে জেনে আসো তোমার ছেলে ওদেরকে সময় দিতে পারবে কিনা। ওদেরকে তো আর ড্রাইভার দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। স্বামীর কথায় রেজিয়া সুলতানা শাহাদের ঘরে গেলেন। শাহাদ তার ঘরে সোফায় বসে ফাইল ঘাঁটছিল। রেজিয়া সুলতানা ঢুকতেই মুখ তুলে তাকালো। রেজিয়া সুলতানা কোনো ভূমিকা ছাড়াই বললেন। আপা, রিদি জেদ ধরেছে, কাল কুহুকে নিয়ে পার্কে যাবে। তুই তাদেরকে সময় দিতে পারবি? শাহাদ সোজা হয়ে বসলো, জিজ্ঞেস করলো। দাদাজান আর বাবার অনুমতি আছে? তোর বাবা অনুমতি দিয়েছে, আর তোর দাদাজানকে মা জানিয়েছেন। কুহুর বাবা মায়ের অনুমতি? সেটা তোর বাবা কল দিয়ে বলে নিবেন। তুই যেতে পারবি কিনা সেটা বল। ঠিক আছে, যাব। কাল বিকেলে বের হব তাহলে। রেজিয়া বেগম ছেলের মত পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। শাহাদ হাতের ফাইল বন্ধ করে ফেলল। টেবিলের উপর থাকা কফির কাপটা নিয়ে বারান্দায় চলে এলো। রেলিংয়ে দু হাতের কোনোয় রেখে ভর দিয়ে দাঁড়ালো। ছোট্ট করে কফির কাপে চুমুক দিল। বিয়ে ঠিক হওয়ার পর আগামীকাল প্রথম কুহুর সাথে দেখা হবে। এর আগে দুবার দেখা হয়েছে, আর দুবারই কুহু কিছু না কিছু করেছে। আগামীকাল নতুন কি করবে সেটা দেখার বেশ আগ্রহ হচ্ছে শাহাদের। কুহু বইয়ের ভিতরে মোবাইল রেখে ফেসবুক চালাচ্ছিল। আকস্মিক তার ঘরে আগমন ঘটল শিরিনা বেগমের। মায়ের আগমনে সে জলদি ফোনটা লুকিয়ে ফেলে পড়ার ভান ধরল। শিরিনা বেগম কুহুর টেবিলের কাছে দাঁড়িয়ে মেয়ের চুলে বিলি কেটে বললেন। কাল ভার্সিটি যাস না? সুন্দর করে সেজে গুজে বিকালে তৈরি হয়ে থাকবি। কেন মা? কাল শাহাদাত আসবে, তার সাথে ঘুরতে যাবি। সাথে তার দুজন কাজিনও থাকবে, রাফা, রিধি। কুহু অবাক হলো, প্রশ্ন করলো। কেন মা? কেন আবার? কি বোকা মেয়ে, ঘুরতে যাবি? একটু আগে শাহাদাতের বাবা তোর বাবার সাথে কথা বলেছে এই বিষয়ে। কাল বিকেলে সুন্দর করে রেডি হয়ে থাকবে, বুঝেছিস? কুহু মাথা হেলিয়ে সম্মতি জানালো। মেয়ের সম্মতি পেয়ে শিরিনা বেগম চলে গেলেন। শিরিনা বেগম চলে যেতেই কুহু এক লাফে টেবিল ছেড়ে উঠে পড়ল। এক প্রকার উড়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে পড়ল। ডানে বামে মুখ ঘুরিয়ে নিজেকে দেখল। তারপর এক গাদা রূপচর্চার জিনিস বের করে সামনে রাখলো। এখন তার প্রধান কাজ হচ্ছে এগুলো একটার পর একটা মুখে দিয়ে বসে থাকা। আনিশা কঠিন মুখে বসে আছে। বিছানার এক পাশে ব্যাগ আর একটা লাগেজ প্যাক করে রাখা। বাপের বাড়ি যাবে বলে সারা সকাল সে সবকিছু প্যাক করেছে। পরে যাওয়ার জন্য রাহাতের জামা কাপড় ইস্ত্রি করে রেখেছে বিছানায়। অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো রাহাত বাড়ি আসেনি। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখনো তার আসার নাম গন্ধ নেই। এমনকি লাঞ্চটা পর্যন্ত এসে করেনি।
কল দিলেও ধরছে না। আনিশার শাশুড়ি সাহারা বেগম দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, রাহাত আসেনি এখনো? শাশুড়ির ডাকে আনিশার মুখভঙ্গি চেঞ্জ হলো, মৃদু কণ্ঠে বলল, না মা, কখন থেকে কল দিচ্ছি, ধরছে না। সাহারা বেগম হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। আনিশার দিকে তাকিয়ে বললেন, ওর আশায় বসে না থেকে খেয়ে নেই। ও আর আসবে না আজ। বাপের বাড়ি যাওয়া আর আসা বাদ দে। মিথ্যে বলে তোকে বসিয়ে রেখেছে। ওর বাপও এমন করতো, ছেলেটাও হয়েছে তেমন। আনিশার মুখটা কাদো কাদো হয়ে গেল। রাহাদের প্রতি তীব্র অভিমানে মন ভরে উঠল। দুই চোখে পানি টলমল করে উঠল, যেন একটু ছুঁয়ে দিলেই গাল বেয়ে গড়িয়ে পড়বে। সাহারা বেগম আনিশার মনের অবস্থা বুঝলেন। তিনি আর তাকে ঘাটালেন না। কুলাঙ্গারটা বাড়ি আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। ঘরের বউটাকে কান্না করিয়েছে। তিনি বিড়বিড় করতে করতে চলে গেলেন। আনিশা চোখের পানি পড়তে দিল না। অভিমানের শক্ত আস্তরণ পড়ল মনে। একটা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। লাগেজ খুলে নিজের জামা কাপড় আর শাড়িগুলো খুব সুন্দর করে আলমারিতে তুলে রাখলো। তারপর লাগেজে অবশিষ্ট থাকা রাহাতের কাপড়গুলো একটা একটা করে ঢিল মেরে বিছানায় ফেললো। কিছু কাপড় ফ্লোরেও পড়ল। লাগেজ আর ব্যাগটা এক পাশে রেখে আলমারিতে থাকা রাহাতের সব কাপড় জুতা একটা একটা করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে জামা ধরে দেখছে আর বিছানায় ছুঁড়ে ফেলছে। কোনটা পড়ে যাবে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। শিরিনা বেগম মেয়ের ঘরে উকি দিলেন। ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। বেদে ব্যস্ত হয়ে ঘরে ঢুকে মৃদু চিৎকার করলেন, এ কি, ঘরের এই কি অবস্থা করেছিস? কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা জামা গায়ে ধরে দেখছিল। মায়ের ডাকে চমকে তাকালো। শিরিনা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। কুহু একবার বিছানার দিকে তাকালো। আলমারির সব সে বিছানায় নামিয়ে এনেছে। এগুলো আবার ঠিক করে রাখতে ঘাম ছুটে যাবে। শিরিনা বেগম রাগী কণ্ঠে বললেন, একটা কিছু গুছিয়ে রাখিস না? এখন পুরো আলমারি নামিয়ে এনেছিস, কে গুছাবে এসব? কুহু মিনমিন করে বলল, কোনটা পরে যাব বুঝতে পারছি না মা। শিরিনা বেগম কিছুটা নরম হলেন। বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম হবু বরের সাথে দেখা করতে যাচ্ছে কুহু। একটু তো পরিপাটি হয়ে যাওয়া উচিত। এই কথা চিন্তা করে তিনি মেয়েকে ছাড় দিলেন। বিছানায় থাকা কাপড়ের দলার কাছে গিয়ে কয়েকটা জামা কাপড় নেড়েচেড়ে দেখলেন। এক দুটো জামা বের করে মেয়ের দিকে ধরলেন। তারপর জুৎসই না হওয়ায় একপাশে রেখে দিলেন। একটা গোলাপি ত্রিপিস বের করলেন। গোলাপি জমিনে সোনালি সুতার কাজ। কুহুর গায়ে ধরে দেখলেন। সন্তুষ্টি ছড়িয়ে পড়ল চোখে মুখে। কুহুর হাতে জামাটি দিয়ে বললেন, এটা পরে যা। কুহু আয়নায় গিয়ে জামাটা নিজের গায়ে ধরে দেখলো। খুব পছন্দ হলো তার। মনে মনে মায়ের পছন্দের তারিফ করলো। শিরিনা বেগম ওড়না আর সালোয়ারটা গুছিয়ে রাখলেন যাতে কুহু হাতের কাছে পায়। কুহু এসে জড়িয়ে ধরলো তাকে। খুশি গলায় বলল, ইউ আর বেস্ট মা, ইউ আর বেস্ট। হয়েছে, এবার রেডি হ তাড়াতাড়ি, ওরা এসে পড়বে। শিরিনা বেগম চলে গেলেন। কুহু চেঞ্জ করে আয়নার সামনে বসে পড়ল সাজতে। অনেক সময় নিয়ে সাজলো। পাক্কা 1 ঘন্টা লাগলো তার সব ঠিকঠাক করতে। নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। খানিক পরেই শিরিনা বেগমের গলা শোনা গেল ড্রয়িং রুম থেকে, কুহু নিচে আয়, ওরা চলে এসেছে। রাফা আর রিধি সোফায় বসে আছে। শিরিনা বেগম তাদের সামনে নাস্তা দিয়ে পাশের সোফায় বসলেন। বাড়ির সবার কথা জিজ্ঞেস করলেন। এক ফাঁকে আর চোখে তাকালেন সিঁড়ির দিকে। দেখলেন কুহু আসছে কিনা। কুহু এলো আরো 10 মিনিট দেরি করে। এক প্রকার হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নামলো সে। এক দৌড়ে রাফা রিধির সামনে দাঁড়িয়ে বলল, চলো চলো। রাফা রিধি দুজনেই হাঁ করে কুহুর দিকে তাকালো। গোলাপি ড্রেসে কুহুকে দেখতে একদম বারবি ডলের মতো লাগছে। রিধি বাচ্চা কণ্ঠে বলে উঠল, ভাবিমণি, তোমাকে কি সুন্দর লাগছে। রিধির মুখে ভাবি ডাক শুনে কুহুর গাল দুটো গরম হয়ে গেল। চোখ মুখে লাজুক ভাব ছড়িয়ে গেল। শিরিনা বেগম মেয়েকে ভালো করে দেখলেন। ওড়না একপাশে ছেড়ে দিয়েছে। খোলা চুল, কানে দুটো বড় বড় ঝুমকো পড়েছে। এক হাতে গোলাপি ভ্যালভেটের চুড়ি পড়েছে, অন্য হাতে ঘড়ি। এক হাতে ম্যাচিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের শ্বাস দেখে তিনি সন্তুষ্ট হলেন। এতক্ষণ দেরি করার রাগটা চলে গেল মেয়েকে দেখে। রাফা রিধি দুজনেই উঠে এসে লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকা কুকুর পাশে দাঁড়ালো। শিরিনা বেগমের টনক নড়ল। তিনি তাড়া দিয়ে বললেন, এখনই বের হও তোমরা, এখন না বেরোলে ফিরতে সময় হবে। তিনজনই বেরিয়ে পড়ল। শিরিনা বেগম গাড়ি পর্যন্ত ওদের তিনজনকে তুলে দিলেন। তিনজনই গাড়ির পিছনের সিটে উঠে বসলো। কুহু গাড়িতে উঠে লাজুক লাজুক চোখে সামনের প্যাসেঞ্জার সিটে তাকালো।
প্যাসেঞ্জার সিট খালি দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। ড্রাইভার সিটে তাকিয়ে দেখলো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সাহাদ আসেনি। তবে কি সাহাদ তাদের সাথে যাবে না? রাফা কুহুর মনোভাব বুঝতে পেরে মুখ টিপে হাসলো। কুহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাবিমণি, তোমাকে কি সুন্দর লাগছে। ভাইয়া আজ ফ্যাক্টরি পরিদর্শনে গেছে, ওখানে কাজ শেষ করে সরাসরি পার্কে চলে যাবে। রাফার কথা শুনে কুহু আশ্বস্ত হলো, কিন্তু রাফাকে বোঝানোর জন্য বলল, আমি তোমার ভাইকে খুঁজছি না তো। আমি কখন বললাম যে তুমি ভাইয়াকে খুঁজছো? রাফার চোখে মুখে দুষ্টু হাসি। কুহু এক ঠোঁট দিয়ে অন্য ঠোঁট চেপে ধরল। তার ননদিনীরা যে তার মতো হাবলা না, বরং বেশ বুদ্ধিমতী, তার ঢের বুঝতে পারল। সাহাদ পার্কের গেটের সামনে তার গাড়িতে বসে আছে। সে এখানে এসেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো কুহুদের আসার নাম নেই। আজ পার্কে তেমন মানুষ নেই। তারপরও সাহাদ নিজের সেফটির জন্য একটা মাস্ক এনেছে সাথে। রিপোর্টার কেউ দেখে ফেললে পেপারের ফ্রন্ট পেজে খবর ছাপিয়ে দিবে। একটা মাইক্রো গাড়ি এসে হর্ন বাজিয়ে সাহাদের গাড়িটার সামনে দাঁড়ালো। গাড়িটাকে দেখেই সাহাদ চিনতে পারল এটা খানবাড়ির গাড়ি। সাহাদ নিজের গাড়ি থেকে নেমে এলো, হেঁটে এগিয়ে গেল কুহুদের গাড়িটার দিকে। ততক্ষণে ওরা তিনজনে নেমে পড়েছে। কুহু গাড়ি থেকে নেমে সাহাদকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই সামনের লোকটা তার হবু বর, আর কদিন পরেই তার সাথে বিয়ে। সাহাদ এক পলক কুহুর দিকে তাকিয়ে ওদেরকে ইশারা দিয়ে আসতে বলে গেটের দিকে এগিয়ে গেল। কুহু হাঁটতে হাঁটতে পিছন থেকে সাহাদকে লক্ষ্য করল। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনোই অবধি হাতা গুঠানোর সাথে কালো প্যান্ট। দেখতে ভালোই লাগছে, কিন্তু এই লোকের জীবনে কি আর কোনো রং নেই? সবসময় এমন সাদা কালো পরে ঘুরে বেড়ায় যেন আস্ত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। সাহাদ সবাইকে নিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলো। সাথে ছেলে পেলেদের আরেকটা দল ঢুকলো। ভিতরে ওদের আরো অনেক লোক আছে। খানবাড়ির মানুষের সেফটির জন্যই এই অবস্থা। সাহাদ পিছন ফিরে ছেলেগুলোকে ইশারা করলো। ওরা ইশারা বুঝে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। তারপর সাহাদ রাফা হৃদিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যেতে চাস তোরা? হৃদি উত্তর দিল, ঠিক আছে চল। রাফা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, তোমার যেতে হবে না, তুমি আর ভাবি তোমাদের মতো ঘুরোঘুরি করো। তোমাদের কি আর বাচ্চাদের রাইড ভালো লাগবে? আমরা বরং তমাল ভাইয়াকে সাথে নিয়ে যাই। সাহাদ একবার কুহুর দিকে তাকালো। কুহু নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে, গালের দুপাশ রক্তিম হয়ে গেছে। সাহাদের সাথে একা থাকতে হবে ভেবে বোধহয় লজ্জা পাচ্ছে। সাহাদ খুব মজা পেল কুহুর এমন স্বভাবে। সে দূরে দাঁড়ানো তমালকে ইশারা করে ডাকলো। কাছে এলে বলল, ওদেরকে নিয়ে সব কয়টা রাইডে ঘুরিয়ে আন। তমাল বলে রাফার এদিকে নিয়ে গেল। এখন শুধু দাঁড়িয়ে আছে সাহাদ আর কুহু। কুহু হালকা চোখ তুলে সাহাদের দিকে একটু তাকালো। সাহাদ দুহাত পকেটে দিয়ে শান্ত চোখে কুহুর দিকে তাকিয়ে আছে, নড়ছেও না। কুহু বেশ অপ্রস্তুত অনুভব করলো। শেষে থাকতে না পেরে নিজেই বলল, কোথায় যাব আমরা? কোথায় যেতে চান? খুবই সহজ প্রশ্ন, কিন্তু কুহুর কাছে এই অবস্থায় প্রশ্নটা খুবই জটিল লাগলো। কোথায় যাওয়ার কথা বলবে সে? এদিক ওদিক তাকিয়ে একদিকে দেখিয়ে বলল। সাহাদ এক হাত মেলে সেদিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। কুহু আস্তে আস্তে হাঁটতে লাগলো সেদিকে। পাশে পাশে সাহাদও হাঁটছে। দুজনেই পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউই কোনো কথা বলছে না, শুধু হাঁটার শব্দ হচ্ছে। কুহু বাসা থেকেই তীব্র প্রতিজ্ঞা করে এসেছে যে আজ সে কোনো মতেই কোনো অঘটন ঘটাবে না। এর আগে যতবারই দেখা হয়েছে ততবারই অঘটন ঘটিয়েছে সে, কিন্তু আজ সে কিছুতেই ঘটাবে না। কিন্তু কুহু নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারল না। পার্কের একপাশে কয়েকটা দোলনা সহ বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস আছে। সেখানে অনেক বাচ্চা তাদের মা সহ খেলছে। দু একটা দোলনা খালি। দোলনা দেখে কুহুর আসল রূপ বের হয়ে আসলো। অস্থির হয়ে তর্জনী উঁচিয়ে দোলনার দিকে দেখিয়ে বলল, চলুন আমরা দোলনায় চড়ি। সাহাদকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই কুহু বড় বড় পা ফেলে একটা খালি দোলনার কাছে এগিয়ে গেল। কুহুর এরকম কাজ দেখে সাহাদ কি বলবে ভেবে পেল না। আসলে সে কিছু কথা বলার সুযোগ পায়নি। তার আগেই কুহু দৌড় দিয়েছে। না পেরে সাহাদও সেদিকে এগিয়ে গেল। একটু দোলনাই তো চড়তে চেয়েছে, চড়ুক। কুহু হাতের হ্যান্ড ব্যাগটা ঘাসের উপর রেখে দোলনার দুদিকে শিকল ধরে দোলনায় ওঠে শটান দাঁড়িয়ে গেল। তারপর দুলতে লাগলো। এরকম দৃশ্য দেখে হেঁটে আসা সাহাদ দাঁড়িয়ে পড়ল। তার অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে গেল। এরকম দৃশ্য সে কুহুর ছবিতে দেখেছিল, এখন জলজ্যান্ত চোখের সামনে দেখছে। কুহু দুলতে দুলতে গলা উঁচিয়ে ডাকলো,
ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, পাশের দোলনাটায় উঠে পড়ুন। সাহাদ কি বলবে ভেবে পেল না। এরকম সিচুয়েশনে এর আগে সে কখনো পড়েনি। ডান পাশে তাকিয়ে দেখলো বাচ্চাদের সাথে আসা কয়েকজন মা কুহুর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তারা বোধহয় 3 পিস পরা একটা ধিঙ্গি মেয়েকে এভাবে কল্পনা করেনি জীবনেও। সাহাদ বড় বড় পা ফেলে কুহুর দোলনার সামনে দাঁড়ালো। কুহু দুলছে তাই বেশি কাছে যেতে পারল না সে। চাপা গলায় বলল, কুহু নেমে আসুন। ও মা, কেন? এটা বলে কুহু দোলনার গতি বাড়িয়ে দিল। সাহাদের বুকের শ্বাস আটকে গেল। তার ভয় হলো কুহু ছিটকে পড়ে গিয়ে হাত পা না ভেঙে ফেলে। মহিলাদের দিকে তাকিয়ে দেখলো ওনারা তাদের দিকে তাকিয়ে কিছু বলছে। সাহাদকে চিনে ফেলেনি তো আবার। সাহাদ আবারও কুহুকে বলল, প্লিজ নামুন, পড়ে যাবেন। পাশে দোলনায় বসা বাচ্চাগুলো কুহুকে এতক্ষণ দেখছিল। এখন তারাও কুহুর মতো দোল খাওয়ার জন্য দোলনায় উঠে দাঁড়াতে চাইল। তাদের মায়েরা বাধা দিতে চাইলে কান্নাকাটি শুরু করে দিল। একটা মহিলা কুহুকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি দোলনা থেকে নামো। এত বড় মেয়ে দোলনায় উঠে দাঁড়িয়েছো, তোমাকে দেখে বাচ্চারাও দাঁড়াতে চাচ্ছে। কুহু দুলতে দুলতে বলল, তাহলে উঠে দাঁড়াতে দিন আন্টি, সাহস হবে। এই তোমরা উঠে দাঁড়াও, অনেক মজা লাগে। মহিলাগুলো আরো কি বলা বলি শুরু করলো। সাহাদ এবার উত্তপ্ত কণ্ঠে বলল, কুহু নেমে আসুন এক্ষুনি, জাস্ট নাও। সাহাদের কণ্ঠের উত্তাপ কুহু টের পেল। সাহাদের দিকে তাকিয়ে দেখলো তার মুখ শান্ত কিন্তু চোখের দৃষ্টি কঠিন। কুহুর টনক নড়ল। হবু বরের সামনে সে দোলনায় দাঁড়িয়ে দোল খাচ্ছে। হায় আল্লাহ, ওর ব্রেন কি অন্য গ্রহে চলে গেছে? সে দোলনার গতি কমিয়ে দিল, লাফ দিয়ে নেমে আসলো। আচমকা দোলনা থেকে নামার কারণে তাল সামলাতে না পেরে সে এক পা সামনে এগিয়ে সাহাদের পায়ের কাছে উপর হয়ে পড়ে গেল। সাহাদ নিচে পড়া কুহুর দিকে অবাক চোখে তাকালো। কি হচ্ছে এসব? কুহু পড়ে গিয়ে উঠতে চাইল। সামনে পেল সাহাদের দুটো পা। হুঁশ জ্ঞান হারিয়ে সে সাহাদের হাঁটুর কাছে প্যান্ট খামচে ধরল উঠার জন্য। সাহাদ আরো কোনো কিছু ঘটে যাওয়ার আগেই নিচু হয়ে কুহুর বাহু ধরে টেনে দাঁড় করালো। কুহু উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত চোখে তাকালো। সাহাদ কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল কুহুর দিকে। এরকম অবস্থায় কি বলা উচিত তার জানা নেই। কুহুর পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথাও লেগেছে? কুহু দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো, লাগেনি কোথাও। সাহাদ কুহুকে ভালো করে দেখে অধৈর্য কণ্ঠে প্রশ্ন করলো, এত অস্থির কেন আপনি? একটু শান্ত হয়ে থাকতে পারেন না? কুহু নিজের সাফাই গিয়ে বলল, ভালো করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। ভুল করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, কিন্তু এমনিতে আমি অনেক শান্তশিষ্ট। কোথায়? সাহাদ তর্জনী দিয়ে কপাল চুলকালো। শান্তশিষ্ট যে কেমন তার প্রমাণ তো হাতে কলমেই দিচ্ছে। সে একটা হতাশ শ্বাস ফেলে বলল। সাহাদ উত্তর দিল না। পরিবর্তে সে কুহুর হাত চেপে ধরে হাঁটতে লাগলো। অপ্রত্যাশিত ছোঁয়া পেয়ে কুহুর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। সাহাদের হাতের মুঠোয় নিজের হাত থাকা অবস্থায় সাহাদের পিছু পিছু হাঁটতে লাগলো সে। কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অনুভূতি হলো। সাহাদ কুহুকে নিয়ে পার্কের একপাশে একটা কফি শপে আসলো। কফি শপের সামনে ছাতা টাঙিয়ে তার নিচে চেয়ার টেবিল রাখা হয়েছে। কুহুকে একটা ছাতা নিচে এনে চেয়ার দেখিয়ে বলল, এখানে বসুন। কুহু চুপচাপ বসে পড়ল। সাহাদ কফি শপের ভিতরে চলে গেল। কুহু দাঁত দিয়ে ওড়না কামড়ে ধরল। লজ্জায় তার মরে যাওয়ার জোগাড়। কেন করতে গেল এমন? বাসা থেকে যে এত প্রতিজ্ঞা করে আসলো, তার কি হলো? কুহু এক হাত কপালে দিয়ে বসে রইল। এই বয়সে এসে এমন কাণ্ড কি মানা যায়? কি চলছিল ওর মনে তখন যে দোলনায় দাঁড়িয়ে গেল? সাহাদ কি ভাবছে তাকে নিয়ে? নিশ্চয়ই তাকে লাজ লজ্জাহীন ভাবছে। কুহু নিজের দুই গালে দুটো চড় দিল। টেবিলের উপর দুই হাত রেখে সেখানে মুখ গুজে দিল। চোখে ভাসলো একটু আগে করা তার ঘটনার কথা। এই মুখ আর সাহাদকে দেখাতে পারবে না সে। সাহাদ কফি শপের ভিতর থেকে একটা পানির বোতল আর টিস্যুর প্যাকেট নিয়ে এলো। কুহুকে এভাবে টেবিলে মাথা রেখে বসে থাকতে দেখে ডাকলো, কুহু। কুহু মাথা তুলে তাকালো। সাহাদের চোখে চোখ পড়তেই দ্রুত সরিয়ে নিল। সাহাদ পানির বোতলের ক্যাপটা খুলতে খুলতে বলল, বাম পায়ের জুতোটা খুলুন। কুহু বিস্ময় নিয়ে তাকালো, প্রশ্ন করলো, কেন? আগে খুলুন। সাহাদের কথায় কুহু আর বিরক্তি করলো না। সে তার বাম পায়ের জুতোটা খুলল। জুতোটা খুলে তার চোখ পড়ল বুড়ো আঙ্গুলের দিকে। অনেকটা চামড়া চড়ে গেছে, কিছুটা রক্তও বের হয়েছে। এত কিছুর মাঝে সে টের পায়নি। সাহাদ দাঁড়িয়ে থেকে কুহুর বাম পায়ের বুড়ো আঙ্গুলে পানি ঢেলে দিল। কুহু হালকা জ্বলুনি অনুভব করলো। সাহাদ পানি ঢালা থামিয়ে টিস্যুর প্যাকেটটা কুহুর হাতে দিয়ে বলল,
ক্ষতটা ভালো করে মুছুন, নয়তো ইনফেকশন হবে। এখানে ফার্স্ট এইডের কিছু নেই, তাই আপাতত টিস্যু দিয়েই কাজ সারতে হবে। কুহু বিনা বাক্য ব্যয়ে টিস্যু নিয়ে ক্ষতটা মুছল। শাহাদ আরেকবার পানি ঢেলে দিল, তারপর বলল, আবার মুছুন। টিস্যুর প্যাকেট থেকে আরেকটা টিস্যু নিয়ে ভালো করে মুছল কুহু। শাহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, তারপর সন্তুষ্ট হয়ে চেয়ারে বসে পড়ল। পানির বোতলের ক্যাপ লাগিয়ে টেবিলে রেখে দিল। কুহু শাহাদের দিকে আর চোখে তাকালো। শান্ত মুখে বসে ফোন টিপছে, কোনো অস্থিরতা নেই, একদম দিঘির পানির মতো শান্ত। কুহু ইতস্তত করে বলল, আগে যা হয়েছে এই জন্য সরি। আসলে এর আগে যতবার এসেছি ততবারই এরকম করেছি, তো অতিরিক্ত অস্থিরতায় আসলে হুঁশ ছিল না। আই এম সরি। শাহাদ ফোনের দিকে চোখ রেখে এক হাতে থুতনি ঘষে জিজ্ঞেস করলো, এর আগে কার সাথে এসেছেন? বন্ধুদের সাথে। শাহাদ ফোন থেকে মুখ তুলে কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। ছেলে বন্ধু? কুহু দুহাত নেড়ে বলল, না না, মেয়ে বন্ধু।